রুদ্র সবাইকে বলেছে শরীর দুর্বল থাকায় আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, ঠিকমতো খাওয়া দাওয়া করি না বলে সবাই আমাকে হাজারটা কথা শোনালো। আব্বু কিছুক্ষণ আগে চলে গেছে। আমরা বাসায় আসার কিছুক্ষণ পরপরই আব্বু এসেছিল। আব্বু এসে সেই আমার খাওয়া নিয়ে পড়লো। অবশ্য আব্বু আমাকে বকা দেয়নি। আব্বু জানে আব্বু আমাকে বকা দিলে আমি কান্নাকাটি শুরু করে দিব। সেই কান্না থামানোর সাধ্য কারণেই বিছানায় হেলান দিয়ে বইয়ের পাতায় মুখ ডুবিয়ে আছি। উনি ওয়াশরুমে গেছেন। প্রচন্ড বিরক্তি নিয়ে বইয়ের পাতা উল্টাচ্ছি। আমার এই বিরক্তির কারণ হচ্ছে আমার দুই মা। কথাই আছে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তেমনি ওনাদের অতিরিক্ত সেবায় আমার প্রাণ ওষ্ঠাগত। কিছুক্ষণ পরে উনি টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলেন। উনি টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। তখনই আম্মু আর মামুনির আগমন ঘটে। ওনাদের পেছনে পেছনে আঙ্কেল আর ভাইয়াও আসে। মামুনি আমার পাশে বসতে বসতে ওনাকে উদ্দেশ্য করে বলেন, রুদ্র, তুই আজকে তোর বাবার সাথে ঘুমা, আমি আর তোর খালামণি রিয়ার সাথে থাকবো। আঙ্কেল রুদ্রের কাঁধে হাত রেখে বলেন, চল আজকে বাপ বেটা একসাথে ঘুমাবো, তার আগে আড্ডা দিব। আঙ্কেলের কথা শুনে উনি লাফিয়ে আঙ্কেলের থেকে 2 হাত দূরে সরে যান। আম্মু, আমি আব্বুর সাথে ঘুমাবো না। তাহলে সায়নের রুমে ঘুমা। একদমই না, আমি আব্বু বা শাওন ভাইয়া কারোর সাথে থাকবো না। শাওন ভাই ঘুমের মাঝে শরীরে হাত পা তুলে দেয়, আর আব্বু। আঙ্কেলের দিকে তাকিয়ে রুদ্র থেমে যায়। মামুনি কিছুক্ষণ ভেবে বলে, বাসায় তো রুমের অভাব ছিল না, কিন্তু সব রুমই তো অপরিষ্কার, থাকা হয় না তো, সবই খালি পড়ে থাকে। সায়ন, তুই তোর আঙ্কেলের সাথে থাক, রুদ্র একাই থাকুক। তোমার জামাইয়ের সাথে আমি কিছুতেই থাকবো না। মনে আছে 3 বছর আগে আব্বু আর আম্মুর বিবাহ বার্ষিকীর দিন আমি আর আঙ্কেল একসাথে ছিলাম? জানো না তো, ওই দিন আঙ্কেল আমাকে তুমি ভেবে জড়িয়ে ধরে কি কি বলছে। নাউজুবিল্লাহ, আমার বলতেও শরম করে। ভাইয়ার কথা শুনে আঙ্কেল কাঁচতে কাঁচতে রুম থেকে বের হয়ে যান। আমরা সবাই হেসে দিই। রুদ্র মুচকি মুচকি হাসছে। এই প্রথম আমি ওনাকে হাসতে দেখলাম। হাসলে ওনাকে ভীষণ সুন্দর লাগে। হঠাৎই উনি গম্ভীর হয়ে বলে ওঠেন, থাকা নিয়ে চিন্তা করতে হবে না, আমি আজকে বাসায় থাকবো না, আমার নাইট ডিউটি আছে, এখনই হসপিটালে যেতে হবে, আমি আসছি। এই বলে উনি বেরিয়ে গেলেন। ওনার পিছন পিছন ভাইয়াও চলে গেলেন। এখন দুপুর 2টো বাজে। এতক্ষণ ফোনে গেম খেলছিলাম। চরম বিরক্তি নিয়ে ফোনটা রেখে দিলাম। গেম খেলতেও ভালো লাগছে না। আমি রুদ্রের দিকে তাকালাম। কি নিশ্চিন্তে উনি ঘুমোচ্ছেন। আমার নজর বারবার ওনার কানের নিচের তিলটার দিকে যাচ্ছে। তিলটা আমাকে খুব টানছে। আচ্ছা, এখন তো উনি ঘুমোচ্ছেন, একটু ছুঁয়ে দিলে নিশ্চয়ই খুব বড় ক্ষতি হয়ে যাবে না? আমি টুপ করে একটু চুমু খেয়ে নিলাম তিলটায়। সাথে সাথে উনি নড়ে উঠলেন। আমি ছিটকে দূরে সরে গেলাম। ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। ওনার কোনো সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে চোখ খুললাম। উনি নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়েছেন। ওনার ঘুমন্ত মুখটা দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। চুপি চুপি রুম থেকে বের হয়ে গেলাম। আজকে মনটা বেশ ফুরফুরে। আমার মনটা তো তখনই ফুরফুরে থাকে যখন ভাইয়াকে খোঁচাতে পারি। আজকে ভাইয়ার ক্রাশের সামনে ভাইয়ার মান সম্মান প্লাস্টিক বানিয়ে দিয়েছি। ফুরফুরে মেজাজ নিয়েই রুমে ঢুকলাম। রুমে ঢুকে ওনার মুখটা দেখে ভয়ে চুপসে গেলাম। উনি আমারই দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, বিহান তোমাকে কেন ফোন দেয়? কথাটা বলতে বলতে উনি আমার দিকে 2 পা এগিয়ে আসলেন। ভয়ে আমি 2 পা পিছিয়ে গেলাম। কি হলো, চুপ করে আছো কেন? বিহানের নাম্বার তোমার ফোনে সেভ করে কেন? অ্যানসার মি, বিহান তোমাকে কেন ফোন দিচ্ছে? আমি তো বিহানের নাম্বারটা নিজের ফোন থেকে ডিলিট করতেই ভুলে গিয়েছিলাম। এটা নিয়েও এখন উনি রাগ দেখাবেন। নিজের হতবুদ্ধির জন্য নিজেকেই গালি দিতে ইচ্ছে করছে। আমি আমতা আমতা করে বললাম, আমি কি করে বলবো? আমি তো ফোন দিচ্ছি না, বিহান আমাকে ফোন দিচ্ছে। বিহান আমাকে কেন ফোন দিচ্ছে সেটা আপনি বিহানকেই জিজ্ঞেস করুন। তুমি ওর সাথে যোগাযোগ না রাখলে ওর সাহস হতো না তোমাকে ফোন দেওয়ার? আচ্ছা, আমি কেন ওর সাথে যোগাযোগ রাখতে যাব? আমি কথা বলার মাঝখানেই আমার ফোনটা আবার বেজে উঠলো। বিহানের নামটা দেখেই মেজাজটাই খারাপ হয়ে গেল। বুঝতে পারছি না এই ছেলেটার সমস্যা কি, কেন আমার সুখের সংসারে আগুন লাগাতে চাইছে। বিহানকে কিছু কড়া কথা শোনানোর জন্য ওনার হাত থেকে ফোনটা নিতেই উনি আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারেন। শব্দে আমি কেঁপে উঠি। মুহূর্তের মাঝেই আমার চোখের সামনে আমার প্রিয় ফোনটা ভেঙে 3 টুকরো হয়ে গেল। জলে চোখ আমার টুই টম্বুর হয়ে গেল। উনি আমার বাহু চেপে ধরে বলেন,
তোমার ফোনের কোনো দরকার নেই। ফোন ইউজ করার বয়স এখনো তোমার হয়নি। পড়াশোনা করবা, খাবা, ঘুমাবা আর কোচিং এ যাবা আসবা। বাসার কারোর সাথে যোগাযোগ করতে হলে আমার ফোন থেকে অথবা আম্মুর ফোন দিয়ে কথা বলবা। না থাকবে বাস আর না বাজবে বাসি। নেক্সট টাইম তোমাকে যদি বিহানের সাথে যোগাযোগ করতে দেখি, এর ফল কিন্তু ভালো হবে না। মাইন্ড ইট। কথাগুলো বলেই উনি আমাকে ছেড়ে দিলেন। হন হনিয়ে রুম থেকে চলে গেলেন। ওনার সাথে বিয়ে হয়েছে বলে আমার কোনো স্বাধীনতা থাকবে না? নিজের ইচ্ছে মতো চলাফেরা করতে পারবো না? অসম্ভব। আমি এতটাও বাধ্য মেয়ে নই। আমি আর ত্রয়ী একটা কফি শপে বসে আছি। ওনাকে অনেক বলে গিয়ে কোচিংয়ের কাছের কফি শপটাই এসেছি। উনি সাপ সাপ বলে দিয়েছেন একা একা বাসায় ফেরার চেষ্টা যাতে না করি, উনি আমাকে নিয়ে যাবেন। দোস্ত দেখ, ছেলেটা কত কিউট, ফর্সা, লম্বা, কোনো নায়কের থেকে কম লাগছে না রে। এই ছেলের বউ যে হবে সে তো ভাগ্যবতী। ইস, আমি যদি সে ভাগ্যবতী হতে পারতাম। উফ, এই ছেলেটা যদি আমার হাজবেন্ড হতো না, কপালে নজরের ফোঁটা লাগিয়ে দিয়ে রাখতাম, কেউ যাতে নজর দিতে না পারে। দেখ গালগুলো কেমন ফোলা ফোলা। ইস, ইচ্ছে তো করছে গালটা টেনে দেই। ত্রয়ীর কথা শুনে আমি কফি শপের প্রবেশদ্বারের দিকে তাকাই। কফি শপে রুদ্র ঢুকছে। আমার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। গলায় কফি আটকে দিয়ে কাশি উঠে গেছে। কিন্তু আমার বান্ধবীর সেদিকে নজর নেই। সে তো রুদ্রকে নিয়ে কল্পনার জগতে ভাসছে। দোস্ত দেখ, ছেলেটা আমাদের দিকে আসছে। দেখ ছেলেটার হাঁটা স্টাইল। সিরিয়াসলি আমি এবার হার্ট অ্যাটাক করে ফেলবো। আমি নিজেকে সামলে নিয়ে আবার রুদ্রের দিকে তাকাই। রুদ্র আমাদের টেবিলের অনেকটাই কাছে চলে আসছে। উনি আমাদের টেবিলের সামনে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, তোমার কফি খাওয়া শেষ? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানাই। চলো এবার। আমি চেয়ার ছেড়ে উঠলাম। ওনার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটছি। একবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম। আমাদের দুজনকে একসাথে দেখে ত্রয়ী যে বেশ অবাক হয়েছে সেটা ত্রয়ীর মুখ দেখে বোঝা যাচ্ছে। এতটাই অবাক হয়েছে যে মুখটা হা হয়ে গেছে। আমি ত্রয়ীর দিকে তাকিয়ে চোখ মারলাম। ত্রয়ী চমকে ওঠে। আমি মুচকি হেসে চলে এলাম। উনি গাড়িতে উঠলেন। আমিও ওনার পেছন পেছন গাড়িতে উঠলাম। উনি আমার দিকে একটা চকোলেট এগিয়ে দিলেন। আমি চকোলেটটা নিতে নিতে বললাম, ক্ষতিপূরণ দিচ্ছেন নাকি ঘুষ? যা ভাবো তাই। তোমার সাথে অমন ব্যবহার করা আমার উচিত হয়নি। আমার সবচেয়ে বড় সমস্যা, রাগ উঠলে আমি নিজের রাগটা কন্ট্রোল করতে পারি না। তবে তোমার একটা বিষয় আমার ভালো লাগে। আমার কোনো বিষয় আপনার ভালো লাগতে পারে? আমি তো ভাবতেই পারছি না। আমি যা করি সবই তো আপনার অপছন্দ। আমার রাগ উঠলে তুমি অযথা তর্ক করো না। অন্য সময় তুমি আমার সাথে যেভাবে তর্ক করো, তখন তুমি শান্তভাবে আমাকে বোঝানোর চেষ্টা করো। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত আগুন আর জলের মতো। একজন রেগে গেলে আরেকজন শান্ত থাকতে হয়। আমি ওনার দিকে তাকিয়ে আছি। উনি সামনের দিকে তাকিয়ে এক মনে ড্রাইভ করে যাচ্ছেন। উনি যে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বললেন, উনি কি আমাকে নিজের স্ত্রী বলে মানেন? প্রশ্নটা আর করা হলো না। কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। ওনার উত্তরটা যদি পজিটিভ হয় তাহলে হয়তো আমি খুশি হব। যদি নেগেটিভ হয় তাহলে হৃদয়ে দহন বাড়বে। শুধু শুধু নিজের কষ্ট বাড়ানোর তো কোনো মানে হয় না। বাসায় এসে প্রিলিয়া আপুকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আমি চমকে গেলাম। হুট হাট এদের আগমন আমার সুবিধার ঠেকছে না। আমার পিছনে এসে রুদ্র দাঁড়ায়। আমি পিছনে ফিরে একবার রুদ্রের দিকে তাকাই। রুদ্র চোখ মুখ শক্ত করে বলে, কি ব্যাপার প্রিলিয়া, তুমি এখানে কি করছো? প্রিলিয়া সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। আমাদের দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, বারে আমি বুঝি আমার ফুপির বাসায় আসতে পারি না? না, আসতে পারো না। কেন এসেছো এখানে? ফুপির বাসায় আসতে বুঝি কোনো কারণ লাগে? ফুপির বাসায় তো যে কোনো সময় আসা যায়। ফুপির বাসায় আসতে কোনো নিমন্ত্রণ লাগে না, আর না কোনো কারণ লাগে। বিনা নিমন্ত্রণে তো মানুষ ফুপির বাসায় যায়। প্রিলিয়া আপুর কথাগুলো হয়তো ওনার পছন্দ হয়নি। প্রিলিয়া আপুর এমন হেয়ালিপনায় রুদ্র আরো রেগে গেল। চোয়াল শক্ত করে বলে, কিসের ফুপির বাসা? তোমার আম্মু তোমার ফুপি না। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাই তোমার কোনো অধিকার নেই আমাদের বাসায় আসার। সন্নিতাদি, সন্নিতাদি। রুদ্রের ডাক শোনা মাত্রই সন্নিতাদি ছুটে আসে। এসব কিছুর মাঝে আমি নীরব দর্শক। শুনো, এই মেয়ে যাতে নেক্সট টাইম আমাদের বাসায় না ঢুকতে পারে, এখন ওকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও। আর দারোয়ানকে বলে এসো ওকে যেন নেক্সট টাইম আমাদের বাসায় ঢুকতে না দেয়। এই মেয়ে আমাদের কেউ না। সন্নিতাদি প্রিলিয়ার আপুর হাত ধরে টানছে, কিন্তু প্রিলিয়া আপুর জায়গা থেকে এক চুলও নাড়াতে পারেনি। পারারও কথা না।
প্রিলিয়া আপুর শরীরের অর্ধেক শক্তিও হয়তো সন্নিতাদের শরীরে নেই। এটা দেখে রুদ্র ভীষণ বিরক্ত বোধ করলো। জিন্সের পকেটে হাত দিয়ে উনি কিছু একটা খুঁজছেন। কাঙ্ক্ষিত জিনিস খুঁজে না পেয়ে উনি বিরক্তিতে মুখে চয়ের মতো শব্দ উচ্চারণ করলেন। উনি এই পকেট ওই পকেট করে খুঁজছেন। কাঙ্ক্ষিত জিনিস পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ওনার হাতে একটা রুমাল, কিন্তু আমি বুঝতে পারছি না উনি রুমাল কেন বের করলেন। উনি রুমাল দিয়ে প্রিলিয়া আপুর হাতটা ধরলেন, তারপর এক টানে প্রিলিয়া আপুকে ছুঁড়ে মারলেন দরজার বাইরে। প্রিলিয়া আপু পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিলেন। সবকিছু দেখে আমার মুখটা হা হয়ে গেল। উনি মেইন ডোর লাগাতে লাগাতে দারোয়ানকে উদ্দেশ্য করে বললেন, এই মেয়েকে গেটের বাইরে বের করে দিয়ে আসো। নেক্সট টাইম যেন ও আমাদের বাসায় প্রবেশ না করতে পারে। উনি মেইন ডোর লাগাতে গেলে প্রিলিয়া আপু হাত দিয়ে আটকে দেয়। রুদ্রের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, এই অপমানের শোধ তো আমি নিবই। তোমার প্রাণ ভোমরাকে আমি কেড়ে নেব। এটা করার চেষ্টা করো না। তুমি যার কথা বলছো তার গায়ে যদি একটু আচরও লাগে তাহলে আমি তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আমি তো এসব কিছু করতে চাইছিলাম না, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে। আমি তো সবকিছু ঠিক করতে চেয়েছিলাম, কিন্তু তুমি সবকিছু এলোমেলো করে দিলে। আমাকে অপমান করে বাসা থেকে বের করে দিল। আমি তোমার প্রিলিয়া আপুর কথার মাঝে রুদ্র প্রিলিয়া আপুর মুখের উপর দরজা বন্ধ করে দেয়। রুদ্র কোনো দিকে না তাকিয়ে সোজা নিচের রুমে চলে গেলেন। কিন্তু আমার মাথায় ঘুরছে অন্য প্রশ্ন। প্রিলিয়া আপু রুদ্রের প্রাণভোমরার কথা বললেন। ওনার প্রাণভোমরাকে, আর ওনার তো ওনার প্রাণভোমরার জন্য ভালোবাসা উতলাই পড়তেছে। আমাকে তো জানতেই হবে কে ওনার প্রাণভ্রমরা। আমি দৌড় দিলাম রুমের দিকে। এতটা দৌড়ে আসার জন্য হাঁপিয়ে গেছি। কোমরে হাত রেখে চড়ে চড়ে কয়েকটা নিঃশ্বাস ছাড়লাম। ওয়াশরুম থেকে আসা পানি পড়ার শব্দ শুনে বুঝতে পারলাম উনি ওয়াশরুমে আছেন। আমি বিছানার ওপর পা ঝুলিয়ে বসে পড়লাম। উনি ওয়াশরুম থেকে বের হলেই ওনাকে চেপে ধরবো। আজকে কিছুতেই ওনাকে আমার প্রশ্ন এড়িয়ে যেতে দিব না। আজকে আমাকে জানতেই হবে কে ওনার প্রাণভ্রমরা। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ নজর পড়ল একটা ডায়েরির ওপর। এই ডায়েরির ওপর নজরটা যে আজকে পড়ছে তা কিন্তু নয়। যেদিন থেকে ওনার বউ হয়ে এই রুমে এসেছি সেদিন থেকে এই ডায়েরিটা আমার নজর কাটছে, কিন্তু কোনোদিন সাহস হয়নি এই ডায়েরিটা ধরার, আর ইচ্ছেও হয়নি ডায়েরিটা ধরার। কিন্তু আজকে হঠাৎই ডায়েরিটা দেখে অদ্ভুত ইচ্ছে জাগছে। ইচ্ছে করছে ডায়েরিটা একটু ছুঁয়ে দিতে, ডায়েরিটা একটু পড়তে। মনে হচ্ছে এই ডায়েরিটা পড়লেই আমি ওনার প্রাণভ্রমরা সম্পর্কে জানতে পারবো। আজকে নিজের মনকে সামলাতে পারলাম না। বিছানা থেকে নেমে পা বাড়ালাম বুক শিল্পের দিকে। ঘাড় ঘুরিয়ে একবার ওয়াশরুমের দরজার দিকে তাকালাম। উনি হয়তো শাওয়ার নিচ্ছেন। ওনার আরো অনেকটা সময় লাগবে ওয়াশরুম থেকে বের হতে। বুকশেল্ফের সামনে দাঁড়িয়ে পায়ের পাতার উপর ভর দিয়ে ডায়েরিটা হাতে নিলাম। ডায়েরিটার প্রথম পেজ খুললাম। প্রথম পেজে গোটা গোটা অক্ষরে লেখা, তুমি নামক অনুভূতি এত ভয়ঙ্কর কেন? না দেয় দূরে সরে থাকতে, আর না দেয় কাছে আসতে। হঠাৎ আমার হাত থেকে কেউ ডায়েরিটা কেড়ে নিল। পেছনে তাকিয়ে দেখি রুদ্র দাঁড়িয়ে আছে। রুদ্র আমার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল, নেক্সট টাইম যেন তোমাকে আমি এই ডায়েরি ধরতে না দেখি। আই হোপ তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। উনি কথাগুলো বলে ডায়েরিটা নিয়ে চলে গেলেন। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে ভেঙচি কাটলাম। সব সময় এক্সট্রা ভাব না নিলে চলে না। পেছন ঘুরে চলে আসার জন্য পা বাড়াতেই হাত লেগে বুকশেলফ থেকে একটা বই পড়ে যায়। নিচে ঝুঁকে বইটা তুলতে গেলেই বইয়ের নিচ থেকে একটা ছবি বেরিয়ে আসে। আমি ছবিটা হাতে নেই। ছবিটার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। ছবিটা ওনার, কিন্তু এখানে ছবিটার অর্ধেকাংশ, বাকি অংশ কেউ পুড়িয়ে ফেলছে। দেখেই বোঝা যাচ্ছে ওনার পাশে আরো কেউ ছিল। ছবিটা দেখেই আন্দাজ করতে পারছি উনি ক্রোধের বশে ছবিটা পুড়িয়ে ফেলছে। ওনার একটা হাত ধরে রেখেছে আর একজন মানুষের দুইটা হাত। হাত দুটো যে কোনো মেয়ের তাতে আমার কোনো সন্দেহ নেই। এবার আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। ওনার পাশের মেয়েটি অরিয়াপু। বাবা অরিয়াপুর সাথে কাপল পিকও তুলেছে, তাও আবার হাসি মুখে, দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছে। আর আমার সাথে কথা বলতে আসলে যেন মুখে নিম পাতা পড়ে যায়। আজকে তো আমি ওনাকে হাসিয়েই ছাড়বো। যারা গল্প পড়তে ভালোবাসেন তারা এখনই আমাদের অ্যাপসটি ডাউনলোড করুন। অ্যাপসের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।